কেউ কেউ বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস কি জিনিস এটা বিএনপি এখনো আইডিয়া করতে পারে নাই, তবে আস্তে আস্তে বুঝবে। মানুষের মনোযোগ আছে, তারা প্রত্যেকে কম বেশি এই বিষয়গুলোতে কথা বলছে, জামায়াতও কথা বলছে, এবং সাম্প্রতিক সময় জামায়াতের আমিরের বক্তব্য খুব সারপ্রাইজিংলি খুব অল্প সময়ের মধ্যেই দুরকম বক্তব্য এসছে আমি বলতে পারি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশের দায়ভার গ্রহণ করেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস। কিন্তু এই ডক্টর ইউনুসকে ক্ষমতা থেকে সরিয়ে ক্ষমতার মসনদ দখল করার জন্য দুইটা পার্টি ব্যাপকভাবে পেছন থেকে চাপ দিয়ে যাচ্ছে। প্রথম নাম্বার বিএনপি, দ্বিতীয় নাম্বার হলো সেনাপ্রধান ওয়ার্কার। এই দুইজন ব্যক্তিরাই ভারতে বসে শেখ হাসিনার দেয়া মিশন অনুযায়ী তারা নির্বাচন নামের একটি পথের মাধ্যমে ডক্টর ইউনুসের বিদায়ের পরিকল্পনা করে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে আমেরিকা এবার ডক্টর ইউনুসকে ক্ষমতায় রাখার জন্য নতুন গেম খেললো। এবার ধরা খেয়ে যাবে সেনাপ্রধান ওয়ার্কার ও বিএনপি। আসুন সর্বশেষ আমেরিকা ডক্টর ইউনুসকে বাঁচাতে নতুন কি প্ল্যান সংযোজন করলেন, বিস্তারিত আপডেট জানবো রিপোর্টে। ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। কেউ কেউ বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস কি জিনিস এটা বিএনপি এখনো আইডিয়া করতে পারে নাই, তবে আস্তে আস্তে বুঝবে। ক্ষমতায় আসার পরে বেশ কয়েকবার তিনি দেশীয় এবং আন্তর্জাতিক মিডিয়াতে বক্তব্য দিয়েছেন, এমনকি তিনি যে ভাষায় কথা বলেন অনেকে বলছেন যে শিশু সুলভ, অথবা মুখ ফসকে তিনি এমন এমন কথা বলছেন যেগুলো আসলে রাজনীতির মাঠে বলা উচিত না, কিন্তু তিনি বলছেন। আবার কেউ বলছেন ভাই সারাটা দুনিয়া চড়াইয়া খাইয়া সারা পৃথিবীর যেখানে যায় একটা সম্মান অর্জন করছে, টাকা পয়সা কামাইছে, ইভেন মার্কিন যুক্তরাষ্ট্রে তার যে অন্যতম ঘনিষ্ঠ মিত্র আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের স্ত্রী হিলারি ক্লিন্টন এবং এই ক্লিন্টন পরিবার, এমনকি তাদের একটা ফাউন্ডেশন আছে যেখানে তিনি অনেক টাকা আপনার অনুদান দিয়েছেন। আর এগুলার জের ধরে ট্রাম্পের সাথেও কিন্তু সম্পর্কের একটা অবনতির ইস্যু ছিল। তো দিন শেষে আমেরিকানরা যে আসলে টাকা খাইলেও কাজে দেয়, অথবা তারা যে নিমক হারামি করে না, অকৃতজ্ঞ না, সেটাই প্রমাণিত হচ্ছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যে আওয়াজটা উঠছে, আবার এটার সাথে সমন্বয় করে দেশে যে প্রেক্ষাপট তৈরি হচ্ছে, সবকিছু মিলিয়ে আগামী নির্বাচন নিয়ে একটা ধোঁয়াশা কুয়াশা, যার ভাষায় যেই বলেন, বিএনপির মধ্যে হতাশা দেখা দিয়েছে। হঠাৎ করেই ডক্টর মোহাম্মদ ইউনুসকে 5 বছর ক্ষমতায় রাখার জন্য যেই আন্দোলন চলছে, ঠিক ওই মুহূর্তে মার্কিন যে সাময়িকী টাইম ম্যাগাজিন, সেখানে বিশ্বের প্রভাবশালী 100 জন লিডারের মধ্যে এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম লিডার ক্যাটাগরিতে উঠে আসছে। এর মাঝখানে সংস্কার প্রক্রিয়াতে ট্রাম্পের প্রশাসনও তারা আপনার প্রশংসা করেছেন এবং তাদের সমর্থন জানিয়েছেন। এরকম দৃশ্যপটে বিএনপির টেনশন হওয়াটাই স্বাভাবিক, যদিও নেতারা অনেক বক্তব্য দিচ্ছেন ঘুরিয়ে ফিরিয়ে। এর মাঝখানে বিখ্যাত টাইম ম্যাগাজিনে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে একটা বিশাল প্রবন্ধ লিখেছেন যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি এবং পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন। কি লিখেছেন, যেটা নিয়ে অনেকের মধ্যে টেনশন। আওয়ামী লীগের সময়ও এই জিনিসগুলো আওয়ামী লীগ হজম করতে পারত না, আর বিএনপির এই মুহূর্তে অনেক কিছু হয়তোবা তারা পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে আপাতত সহজে নিতে পারতেছে না। হিলারি বলছেন যে গত বছর ছাত্র নেতৃত্বাধীন এক অভ্যুত্থানে বাংলাদেশের কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রীর পতনের পর একজন সুপরিচিত নেতা জাতিকে গণতন্ত্রের দিকে পরিচালিত করার জন্য এগিয়ে আসেন। যে গণতন্ত্রের কথা বিএনপি প্রতিনিয়ত বলছে, বাংলাদেশও বলছে, আমেরিকা ভাবতেছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস মানে হিলারি ক্লিন্টন, আমেরিকা আমরা মোটামুটি কাছাকাছি একটা ক্যারেক্টারই ধরতে পারি, যে তিনি বলছেন যে তিনি পুরস্কার বিজয়ী, নোবেল পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনুস ক্ষুদ্র ঋণের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে ক্ষমতায়নের লক্ষ্যে কয়েক দশক আগে ডক্টর ইউনুস গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন, যাদের মধ্যে লক্ষ লক্ষ দরিদ্র ব্যক্তি, 97% ছিল নারী। ইউনুস পিছিয়ে পড়া নারীদের ভাগ্য পরিবর্তন করতে এবং তাদের মর্যাদা পুনরুদ্ধার করতে সহায়তা করার জন্য এই উদ্যোগ গ্রহণ করেন। তিনি আবার এখানে খুব আবেগতাড়িত হয়ে লিখেছেন, ইউনুসের সঙ্গে বন্ধু সুলভ বক্তব্য। ইউনুসের সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল যখন তিনি তৎকালীন গভর্নর বিল ক্লিন্টন এবং আমাকে মার্কিন যুক্তরাষ্ট্রে একই ধরনের কর্মসূচি স্থাপনে সহায়তার জন্য আরকানসাসেও ভ্রমণ করেছিলেন।
আমি তার কাজের অসাধারণ প্রভাব দেখেছি, অনেক জীবন পরিবর্তিত হয়েছে, সম্প্রদায়গুলোর উন্নতি হয়েছে এবং তাদের আশার পুনর্জন্ম হয়েছে। এরপর তিনি বলছেন, মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে বাংলাদেশকে নিপীড়নের ছায়া থেকে বের করে আনছেন। তিনি বাংলাদেশে মানবাধিকার পুনরুদ্ধারে কাজ করছেন, জবাবদিহিতা প্রতিষ্ঠা করছেন, ন্যায়সঙ্গত মুক্ত সমাজের ভিত্তি স্থাপনে এগিয়ে যাচ্ছেন। এই যে ওনার এই নিবন্ধনটা ইন্টারন্যাশনাল মিডিয়াতে শক্তিশালী প্রভাবশালী গণমাধ্যমে আসা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈশ্বিক যে সমর্থন অনেক গুণ বেড়ে গেছে। এই ক্লিন্টন ফাউন্ডেশন তিনি একসময় সহযোগিতা করেছেন, তারাও সুবিধা পাইছে, ভালো। আবার ডক্টর মোহাম্মদ ইউনূসের দুর্দিনে, শুধু এখন না, আওয়ামী লীগ সরকারের সময়ও তার যখন মামলা হলো, তাকে জেলে যাই, মানে একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল, আদালতে যাচ্ছেন তিনি, কথা বলছেন, তখন সারা পৃথিবী থেকে এই পশ্চিমাদের যেই একটা বলয় আছে সবাই তার পক্ষে দাঁড়িয়েছিল। নোবেল বিজয়ীরা, আমেরিকার বিশিষ্ট মানুষরা, ইউরোপেরও বিশিষ্ট মানুষরা তার পক্ষে দাঁড়িয়েছিল। এখন ওই দাঁড়ানো আর আজকের দিনের অবস্থানটা টোটালি ভিন্ন। আজকের দিনে তিনি ক্ষমতায় আছেন। নির্বাচন ইস্যুতে বিএনপি বলছে যে আপনি ফাইজলামি বন্ধ করেন, ডিসেম্বর জুন খেলা বন্ধ করতে হবে। যেইভাবে বাংলাদেশের জনগণ ফ্যাসিস্ট হাসিনাকে বাংলাদেশ থেকে ভাগাইছিল, আবার নতুন কোন ফ্যাসিস্ট আসলে তাকেও 1-2 তে ভাগাই দিবে, এই কথাগুলো কিন্তু ইঙ্গিত কার দিকে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এই পরিস্থিতিতে পশ্চিমাদের সমর্থন, সহযোগিতা বা এই জিনিসগুলা ডক্টর ইউনূসের পাকে যেমন শক্তিশালী করছে, বিপরীত দিকে বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে হতাশাগ্রস্ত করছে নির্বাচন ইস্যুতে। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সাধারণ খেলোয়াড় না ভাই, ইন্টারন্যাশনাল খিলাড়ি। পৃথিবীর যে দেশে যায় একটা চেয়ার অটোমেটিক রেডি হয়, সম্মান, সবকিছু। দেখা যাক আসলে কি হয়। ভালো থাকুন দর্শক। স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। আগামী নির্বাচন করে প্রায় হয়েছে বিএনপি। এছাড়া জামাত ও অন্যান্য রাজনৈতিক দলগুলো কিছুটা সহনশীল হলেও বিএনপি একেবারেই তৎপরতা দেখাচ্ছেন। কিন্তু কেন? আওয়ামী লীগের পুনর্বাসন দ্রুত এবং সেনাপ্রধান ওয়াকারের দেওয়া প্রেসক্রিপশন অনুযায়ী ডক্টর ইউনূসকে বিদায় করার এক মহাপরিকল্পনা। আসুন সর্বশেষ আপডেট জানবো আমরা রিপোর্টে। আগামী নির্বাচন কবে হবে, কি কি শর্তের ভিত্তিতে হবে, বা আদৌ কোনো শর্ত থাকবে কিনা, এগুলো এই মুহূর্তে রাজনীতির খুবই গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। এবং সবগুলো পার্টি যারা সিগনিফিক্যান্ট সমর্থন আছে বা মানুষের মনোযোগ আছে, তারা প্রত্যেকে কম বেশি এই বিষয়গুলোতে কথা বলছে। জামায়াতও কথা বলছে, এবং সাম্প্রতিক সময় জামায়াতের আমিরের বক্তব্য খুব সারপ্রাইজিংলি খুব অল্প সময়ের মধ্যেই দুরকম বক্তব্য এসছে আমি বলতে পারি। এবং কেন এটা হচ্ছে, কেউ কেউ বলছেন যে জামায়াতের আমিরের খুব দ্রুত বা ঘন ঘন মুড সুইং হয়। সত্যিকার অর্থেই আমরা দেখেছি তিনি তার বক্তব্য আগে একরকম দিয়েছেন বিভিন্ন ইস্যুতে, আবার সেখান থেকে আবার ফিরে এসছেন, এই ধরনের অ্যাটিটিউড তার বক্তব্যে দেখেছি। কিন্তু এখানেও এটা হয়েছে, এবং কেন হয়েছে, কেন হচ্ছে, আমার কাছে শুরুতে একটু বলে রাখি, আমার কাছে মনে হয় যে জামায়াত হয়তো দলগতভাবে একটা কৌশল নিয়েছে, যে কৌশলটাকে আমরা এভাবে বলতে পারি যে অভিমানী প্রেমিকা কৌশল। মানে ব্যাপারটা কেন এভাবে বলছি সেই জায়গায় আসবো। আমি একটু দেখতে চাই জামায়াতের আমির কি বলেছেন নির্বাচন নিয়ে। আমাদের নিশ্চয় মনে আছে গত 3 দিন আগে, এটা তারিখ হচ্ছে 16 এপ্রিল, 4 দিন আগে জামায়াতের আমির যদি কিন্তু ছাড়া নির্বাচন নিয়ে কথা বলেছিলেন। মানে জামায়াত সাধারণত যেটা করে, আর সব মানে বিএনপির বাইরে অন্যান্য অনেক দল যেটা বলছে, বিশেষ করে এনসিপি যেটা বলছে, যদি কিন্তু দিয়ে নির্বাচনের কথা বলছে। জামায়াতের বেশ সিনিয়র কিছু নেতার সাথে আমি টকশো করেছি, আমি তাদের সাথে অন রেকর্ড এবং অফ রেকর্ডও দেখছি তারা শর্ত কিছু দিচ্ছেন, এনসিপি যেমন দেয়, সংস্কার, বিচার ইত্যাদি ইত্যাদি এগুলোকে নিয়ে। কিন্তু 16 এপ্রিল সবাইকে খুব অবাক করে দিয়ে জামায়াতের আমির একটা সারপ্রাইজিং বক্তব্য দেন, এবং ঘটনাচক্রে সেটার একটা প্রেক্ষাপটও আছে। তিনি ইউরোপ ভ্রমণ করেছিলেন এবং তিনি তার নায়েবে আমিরকে নিয়ে লন্ডনে যান এবং সেখানে বেগম খালেদা জিয়ার সাথে বৈঠক করেন। বলছেন যদি এটা শুধুমাত্র কুশলাদি বিনিময়, তার সাথে সেখানে জনাব তারেক রহমান প্রেজেন্ট ছিলেন, সেটাও আমরা জানতে পারি। মানে তার শুধু স্বাস্থ্যের কুশল নিতে হলে বেগম খালেদা জিয়া এই 5 অগাস্টের পর দীর্ঘদিন দেশে ছিলেন, তার বাড়িতেই সেগুলো হতে পারত। আসলে আমরা ধরেই নিতে পারি সেটা হচ্ছে যে তারা কোনো না কোনো আলোচনা করেছেন আগামী নির্বাচন বা এইসব ইস্যু নিয়ে। তার পরপরই যখন এই মন্তব্য করেছেন, সেই প্রেক্ষাপটে মনে হচ্ছিল যে জামায়াত বিএনপির সাথে পুরোপুরি অ্যালাইন্ড হয়ে গেছে নির্বাচন নিয়ে। কারণ এখানে যদি কিন্তু ছাড়া, তিনি একেবারেই যদি কিন্তু ছাড়া আগামী রমজানের আগে নির্বাচনের কথা বলেছেন। এখানে কোনো সংস্কার, কোনো বিচার, এসব আলাপ তিনি আনেননি। ক্লিয়ারলি বলে দিয়েছেন কেন জুনে না, ঝড় বৃষ্টি, তারপরে রমজান আছে, এগুলো সব বলে উনি এটা বলেছিলেন আমেরিকার যে 2 সহকারী পররাষ্ট্রমন্ত্রী এসেছিলেন তাদের সাথে মিটিংয়ে। আমি একটু এক্স্যাক্টলি উনি কি বলেছেন পড়ি।
আর আমাদের ভিউ হচ্ছে এটা রমজানের আগে শেষ হওয়া দরকার, মানে নির্বাচন সম্পর্কে। জুন পর্যন্ত অপেক্ষা করলে তখন বর্ষা, ঝড়, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসবে, তখন ইলেকশন অনিশ্চিত হওয়ার আশঙ্কা দেখা দেবে। আমরা এই জন্য চাচ্ছি এই আশঙ্কার আগেই, রমজানের আগে যেন নির্বাচন হয়ে যায়, আমরা সেটাকে তাদের মতো করে, সেটা আমাদের মতো করে বলেছি। এই ঘটনা ঘটার দুদিন পরই তিনি তার বক্তব্য নিয়ে একটু ভিন্ন অবস্থান নিয়ে নিলেন এবং বলতে গেলে তিনি আগের অবস্থানে ফিরে গেলেন। তিনি সাংবাদিকদের সাথে কথা বলার জন্য যখন বসেছেন তখন সেখানে বলছেন যে পরিস্থিতি তৈরি হয়েছে শেখ হাসিনার পতনের পর, সেখানে 3টি ম্যান্ডেটরি জিনিস দাবি করছে, এগুলো যদি হয় তাহলে তাহলেই নির্বাচনটা, তারা যে সময়ের কথা বলছেন সেই সময়, মানে আগে যদি কিন্তু ছিল না, দুদিন না যেতেই তিনি শর্ত যোগ করে দিচ্ছেন। সেগুলো কি কি? সংস্কার, খুব বিস্তারিত কথা আছে, আমি ডিটেল কথা বলছি না। দ্বিতীয় দাবি, যারা নিহত আহত হয়েছেন, এই খুনের দায় যাদের, তাদের বিচারের আওতায় এনে দৃশ্যমান বিচারে জাতিকে দেখাতে হবে, যাতে খুনিদের বিচারের বিষয়ে জাতির আস্থা ফিরে আসে। তৃতীয়টা হচ্ছে রাজনৈতিক দলগুলোকে সম্মান করার পরিবেশ সৃষ্টি করতে হবে, জিতে গেলে নির্বাচন সুষ্ঠু আর হেলে গেলে দুষ্টই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে, নির্বাচনটা খুব ভালো হতে হবে, প্রচুর এনগেজমেন্ট লাগবে, এগুলো বলছেন। তাহলে তিনি সংস্কারের কথা বলছেন, বিচারের কথা বলছেন, বিচার দৃশ্যমান হতে হবে। এই সরকারের অধীনেই, আমি ঠিক জানি না বিচার হওয়া না হওয়ার সাথে নির্বাচনটা কিভাবে রিলেটেড। এবং আমি এই প্রশ্ন জামায়াতের এক নেতাকে অন রেকর্ড টকশোতে প্রশ্ন করেছিলাম। এখানে একটু বলে রাখি, আওয়ামী লীগ, মানে বাংলাদেশে বর্তমানে যারা রাজনীতির মাঠে আছে, বিএনপি, জামায়াত, এনসিপি, আওয়ামী লীগ কার উপরে অত্যাচার করেনি, এবং কোন দলটা, ধরে নিলাম বিএনপি জিতলো বা জামায়াত জিতলো বা এনসিপি জিতলো, কে আওয়ামী লীগের বিচার করবে না? আমরা একটু দেখতে চাই, জানতে চাই, সেটা আসলে দেখার কৌতূহল আছে যে এই সরকারকেই করে যেতে হবে। আর এই সরকার 1.5 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, কত বছর থাকলে সব বিচার দৃশ্যমান হবে? উদ্ভট কথা, কিন্তু এগুলো আনা হচ্ছে। এবং আমি জামায়াতের নেতার কাছে অন রেকর্ড জানতে চাই, জামায়াতের কাছেও বা এনসিপির কাছে আসলে জানতে চাই, কতজনের বিচার, কার বিচার, কোন পর্যায় পর্যন্ত? এটা কি প্রাথমিক রায়? এটা কি আপিলের রায়? আর যদি কারো ডেথ পেনাল্টি হয়, তাহলে তো তার ডেথ রেফারেন্স সহ বহু কিছু, কোন পর্যায়ে, নাকি ফাঁসি কাস্টে যাচ্ছে, এটা দেখতে হবে, জনাব সারজিৎ আলম যেভাবে একসময় বলেছিলেন। সো এগুলো আসলে ক্লিয়ার করা দরকার আছে, কিন্তু উনি এটা বলছেন। আবার ঠিক গতকাল এখানে আবার একই কথা বলছেন, শুধু না, তিনি এখানে খোঁচা দিচ্ছেন, সেটা এরকম, দেশ জুড়ে চাঁদাবাজিতে জনগণের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, এমন মন্তব্য করছেন জামায়াতের আমির। তিনি বলছেন, খুনিদের বিচার ও প্রয়োজনে সংস্কারের আগে কোনো নির্বাচন নয়, চুরি আর কালো টাকার ভোট দেখতে চায় না জামায়াত। খুব ক্লিয়ার। তার মানে আবারও তিনি পরপর 2 দিন ক্লিয়ার করছেন, বিচার এবং সংস্কার আগে কোনো ভোট হবে না। তাহলে উনি যে বললেন 16 তারিখে রমজানের আগে নির্বাচন হতে হবে, তাত্ত্বিকভাবে তাহলে এখন উনি আবার সরে এসছেন। ধরে নিলাম বিচার এবং সংস্কার, যে সংস্কার প্রয়োজন, সেগুলো যদি রমজানের আগে শেষ না হয়, তাহলে জুনে নির্বাচন, বা জুনের আগেও শেষ না হতে পারে। ওনার কথা মতো ওনারা, ডক্টর ইউনূস যে জুন বলছেন, সেটাই আস্থা নেই। তাত্ত্বিকভাবে বলছি, জুনের মধ্যেও যদি বিচার দৃশ্যমান না হয়, জুনের মধ্যেও যদি ডিজায়ার্ড মানে তাদের ডিজায়ার্ড সংস্কার না হয়, তাহলে নির্বাচন তার পরের ডিসেম্বর, মানে 26শে ডিসেম্বর, নাকি 27শে জুন, 27শে ডিসেম্বর, এসব কি চলতে থাকবে কিনা ইজ এ কোয়েশ্চেন। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।